দেশে করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৯ জন। জ্বর না থাকা অথবা পরীক্ষায় 2 বার নেগেটিভ আসার পরই মিলবে হাসপাতালের ছাড়পত্র। নিষেধাজ্ঞা তোলার পর সামাজিক দূরত্ব মেনে মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়। করোনার ভয়াবহতা থেকে দেশবাসীর জন্য মুক্তি কামনা। ঈদের আগে খুলছে না রাজধানীর মৌচাক নিউ মার্কেট। বন্ধ থাকবে চট্টগ্রামের 11টি ও সিলেটের সব বিপণী বিতান। স্বল্প পরিসরে গণপরিবহন চালুর দাবি মোটর শ্রমিক ফেডারেশনের। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে বেসরকারি হাসপাতালেও, স্বস্তি দায়িত্বরতদের। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও 18 সদস্য। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনই আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 206 জনে। দেশে গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭০৯ জনের দেহে। আক্রান্তের সংখ্যা ছাড়ালো 13,000। হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে শারীরিক যে বিষয়গুলো মূল্যায়ন নিতে হবে তা ব্যাখ্যা করা হয় স্বাস্থ্য বুলেটিনে। দুঃসহ সময় পার করছে গোটা বিশ্ব। করোনা দুর্যোগের ৬২তম দিনে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার ছিল না কোনো সুখের খবর। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 206 জন। গত 24 ঘন্টায় 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। মোট আক্রান্তের সংখ্যা যেখানে 13,000 ছাড়িয়েছে, সেখানে সুস্থ হয়েছেন মোটে 2,000 মানুষ। বর্তমানে দেশে ল্যাবের সংখ্যা 35টি। বুলেটিনে জানানো হয়, কোভিড-19 কারিগরি কমিটি নির্ধারণ করেছে কোন কোন প্রেক্ষাপটে হাসপাতালগুলো রোগী ছাড়তে পারবেন। প্যারাসিটামল সেবন ব্যতিরিকে জ্বর সেরে গেলে, শ্বাসযন্ত্রের সংক্রমণ বা সমস্যাজনিত উপসর্গ যেমন শুষ্ক কাশি, কফ, নিঃশ্বাসের দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে, 24 ঘন্টার ব্যবধানে পরপর 2টি RT-PCR পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যে কোনো জায়গায় পরবর্তী 14 দিন সেখানেই অবস্থান করতে হবে। ঢাকার 10টি বহুল সংক্রমিত এলাকার নাম তুলে ধরা হয় বুলেটিনে। এছাড়াও দেওয়া হয় বিভাগ অনুযায়ী সুস্থতার হারও। সর্বাধিক সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হসপিটালসমূহ থেকে ছাড়পত্র রোগী 47 জন। এরপরে চট্টগ্রাম বিভাগের হসপিটালসমূহ থেকে 23 জন, ঢাকা ডিভিশনের হসপিটাল থেকে 22 জন। আবারও স্বাস্থ্যবিধি মেনে নিজেকে, নিজের পরিবারকে এবং দেশের মানুষকে রক্ষার আহ্বান জানানো হয়। সংবাদ বুলেটিন, আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। দেশের করোনা সংকটের 62তম দিন, 2 মাস আগেই 8 তারিখে দেশের মাটিতে প্রথম করোনা শনাক্ত হয়। আজকের বিশ্লেষণে 8 মার্চ থেকে 8 মে 62 দিনের করোনাকালের নানা চিত্র তুলে ধরব। প্রথমেই গেল 24 ঘন্টার চিত্র। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 5,941 জনের, যার মধ্যে 709 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাহলে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 13,134 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন। মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 206 জন। সুস্থ হয়েছেন 191 জন। রেখাচিত্রে দেখতে চাই গেল 2 মাসের করোনার সংক্রমণ প্রবণতার চিত্র। গেল 8 মার্চ দেশে সংক্রমণের প্রথম যে 2টি ধাপ, আমদানি শনাক্ত এবং স্থানীয় সংক্রমণ, সেটি কিন্তু একই সঙ্গে হয়েছিল। সেদিন 3 জন রোগী শনাক্ত হয় করোনার। এর পরের 1 মাসের এই শনাক্তের যে প্রবণতা, সেটি কিন্তু আমরা একই রকম দেখি এবং 8 এপ্রিল পর্যন্ত কিন্তু এটি কিন্তু 2 অঙ্ক অতিক্রম করেনি। 8 এপ্রিলে আসলে শনাক্ত হয়েছিল 54 জন এবং এর পরে কিন্তু আমরা দেখছি যে এই করোনা শনাক্তের যে সংখ্যাটা, সেটি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে এবং এই পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে সংক্রমণের যে উৎস, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের চিত্রকে বিশ্বের মধ্যে সবথেকে সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে তুলনা করতে চাই। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 62 দিনের মাথায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,134 জন, যেখানে মৃত্যুবরণ করেছেন 206 জন। কিন্তু 62 দিনের মাথায় যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল 53,700 জন, যেখানে মারা গিয়েছে
গিয়েছে 706 জন। স্পেনের চিত্রটা ছিল আরও বেশি ভয়াবহ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল 1,12,065 জন, যেখানে মারা গিয়েছে 10,348 জন। ইতালিতে 62 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে 1,10,000-এরও বেশি রোগী কিন্তু শনাক্ত হয়েছিল, মারা গিয়েছে 13,155 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই করোনা মোকাবেলায় একমাত্র ব্যবস্থা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। প্রত্যেকেই তাই রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়ানো যায় সেই ধরনের খাদ্যাভ্যাস এবং সেই ধরনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের জন্য নেই নির্দিষ্ট কোনো গাইডলাইন। চিকিৎসকদের জন্য নীতিমালা থাকলেও তা মানা হয়নি শুরু থেকেই। আর পুলিশ ও গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে তা পুরোপুরি উপেক্ষিত। এতে বাড়ছে তাদের মধ্যে সংক্রমণ। চিকিৎসকদের বিষয়টির দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা সংবাদকর্মীদের বেলায় নিজেদের অবহেলার কথা স্বীকার করলেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। কোভিড রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন থাকলেও শুরুতে তা কিছুটা উপেক্ষিতই ছিল এদেশে। ফলাফল 2 মাস পেরিয়ে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা 500-রও বেশি। চিকিৎসকদেরকে বলা হলো যে সকল রোগীর ক্ষেত্রে পিপিই পরার দরকার নেই। সেই মোতাবেক আমরা শুধুমাত্র একটি মাস্ক পরে রোগীদেরকে সেবা দেওয়া শুরু করি। তবে চিকিৎসকদের বিষয়টি কাগজে কলমে থাকলেও কোভিড যুদ্ধে সামনের সারিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা সংবাদকর্মীদের বিষয়ে তেমন কোনো নির্দেশনা না থাকায় তাদের ঘাড়ে বিপদ চেপেছে সবচেয়ে বেশি। কেবল পুলিশেরই আক্রান্তের সংখ্যা প্রায় 1,500। এছাড়া র্যাব সদস্য রয়েছে শতাধিক। আর একই কাতারে সংবাদকর্মীর সংখ্যা প্রায় 100। আমাদের কাজের এই বৈচিত্র্যের কারণেই, আমাদের ইউনিকনেসের কারণেই আমরা প্রতি মুহূর্তেই এ ধরনের কাজ করতে গিয়ে বাড়তি ঝুঁকির মধ্যে পড়ছি। আমরা সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে রাষ্ট্রের এবং সরকারের সকল সংবাদ প্রচারণা করে যে গুরুত্বপূর্ণ সম্মুখ সমরের দায়িত্ব পালন করছি, আমরা সম্মুখ যোদ্ধা হিসাবে আমাদের গুরুত্ব বোঝাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় আমার এবং এই সংবাদপত্র জগতের, গণমাধ্যম জগতের সকলের। চিকিৎসকদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করলেও পুলিশ কিংবা সংবাদকর্মীর বিষয়টি আমলে না নেয়া গাফিলতি মানছে স্বাস্থ্য অধিদপ্তর। সব জায়গায় কিন্তু ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের কমিটি আছে, যেটা অধিকাংশ ক্ষেত্রেই হাসপাতালের ডিরেক্টর, এটা সভাপতি। সেটা যদি তারা সারা বছর মেনে চলতেন তাহলে হঠাৎ করে এই করোনা রোগীকে নিয়ে তাদের এত বিপাকে পড়তে হতো না। সুনির্দিষ্টভাবে সাংবাদিক বা পুলিশদের জন্য একদম সহজবদ্ধভাবে লিখে এটা তাদের জন্য সহজলভ্য করা উচিত ছিল। এদিকে কোভিড শনাক্তের 61 দিনে এসে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে বেসরকারি হাসপাতালেও। এরই মধ্যে রাজধানীর একটি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আজ পুলিশের আরও 18 জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের প্রতি 100 জন কোভিড-19 রোগীর মধ্যে 10 জনের বেশি পুলিশ সদস্য। কেবল রাজধানীতেই আক্রান্তর সংখ্যা 700-র বেশি। রাজারবাগের 250 শয্যার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জায়গা না হওয়ায় অনেককে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে হোটেল সহ বিভিন্ন জায়গায়। এ সংকট কাটাতে বেসরকারি ইম্পালস হাসপাতালের সাথে 2 মাসের চুক্তি করেছে পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং নির্দেশে রাজধানীর ইম্পালস হসপিটালটি করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে। এই প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ এবং ইম্পালস হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে একটি MOU স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যেই 450 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য শীঘ্রই উন্মুক্ত করা হবে। জানা গেছে এ সময় নিয়মিত রোগীদের অন্যত্র চিকিৎসা দেবে হাসপাতালটি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ বাস্তবায়নে মাঠে নিয়োজিত পুলিশ সদস্যরা বাহিনীর এই উদ্যোগের জন্য স্বস্তি প্রকাশ করেছেন। প্রতিনিয়ত রাস্তায় থাকতে হয়, আমাদের ডিউটি করতেই হয়। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু সর্বাত্মক সম্ভব আমাদের নিরাপত্তাটা আমরা বজায় রাখার চেষ্টা করতেছি। ব্যাপক হারে আমাদের পুলিশের মধ্যে যে আক্রান্ত হচ্ছে, এটা এখনো আমাদের নেতিবাচক মনোভাব পড়েনি,
কিন্তু এরকম একটা হাসপাতাল উদ্বোধন এটা আমাদের মনোবলকে অবশ্যই আরো চাঙ্গা করবে। যদি একাধিক পরিমাণ হসপিটাল হয় বা ব্যাপারটা বাড়ানো হয় তাহলে পুলিশ সদস্যরা খুব ভালোভাবে সেবা পাবে। পুলিশের একটা কথা আছে, মোরাল হাই, আপনার কাজকর্ম সবকিছু ঠিকঠাক থাকবে, আপনি যে কোনো বিপদের কাজ থেকে আপনি সেটাকে সমাধান করতে পারবেন। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী পুলিশের 1400-রও বেশি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 6 জন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। লকডাউনে শিল্প কারখানা বন্ধ থাকায় কমেছে কর্ণফুলীর দূষণ। যান চলাচল বন্ধ ও রাস্তা খোঁড়াখুড়ি না থাকায় সহনীয় চট্টগ্রাম নগরীর বায়ু দূষণ। দীর্ঘ 1 মাস পর মুসল্লিদের উপস্থিতির মধ্য দিয়ে আদায় হলো জুমার নামাজ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ছিল সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। মুসল্লিরা নিয়ম মেনে 1 মিটার দূরত্বে বসেন। মসজিদে নামাজ পড়তে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। দোয়া করেন করোনা মুক্তির জন্য। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথম জুমার নামাজ আদায় করতে মসজিদের সামনে মুসল্লিদের অপেক্ষা। আজানের সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় মসজিদের প্রধান ফটক। এর আগে মসজিদে প্রবেশদ্বারে ছিল মুসল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা। প্রবেশের আগে মুসল্লিদের দেওয়া হয় জীবাণুনাশক স্প্রে। লম্বা সময় পর মসজিদে প্রবেশ করতে পেরে খুশি তারা। সরকার যেভাবে কইছে আমরা ওইভাবেই দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। 1 মাস 1.5 মাস পরে আমরা মসজিদে আবার আসলাম, খুব আনন্দ লাগতেছে। করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন মসজিদ অফ ছিল, এটা মুমিনের মনের মধ্যে খারাপ লাগা ছিল। এখন মসজিদ খুলে দিয়েছে, সরকারকে ধন্যবাদ। 12 দফা শর্ত সাপেক্ষে মসজিদগুলোতে জামাতে নামাজের জন্য অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। নামাজের আগে বয়ানে ইমাম বিধিনিষেধ মনে করে দেওয়ার পাশাপাশি বেশি বেশি পালন করার আহ্বান জানান। মসজিদ থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহর গোলামি যেভাবে আমরা সামাজিক শারীরিক দূরত্ব বজায় রেখে রেখে আল্লাহর গোলামি করছি, সেই রকম বাজারে যদি যেতে হয় সেখানেও আমরা এরকম সামাজিক দূরত্ব বজায় রাখবো। মসজিদের শিক্ষাটা আপনি বাজারের মধ্যে অ্যাপ্লাই করবেন। নামাজ শেষে মুসল্লিরা দোয়া করেন করোনার ভয়াবহতা থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য। যাবতীয় মহামারী এবং দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাকে, আমার দেশকে, সারা বিশ্ববাসীকে যেন আল্লাহ মুক্ত রাখেন। মসজিদের ভিতরে প্রতিটা মুসল্লি একজন থেকে একজন যাতে কমপক্ষে 3 ফুট দূরত্বে থাকে এবং এক কাতার পর এক কাতার বসে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের ভলান্টিয়াররা এবং খাদেমরা কাজ করছেন। এর আগে গত 6 এপ্রিল থেকে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেশিরভাগ মসজিদের গেটে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়। নগরীর জমিয়াতুল ফালা জাতীয় জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সহ বেশিরভাগ মসজিদে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। নগরীর বড় বড় মসজিদগুলোতে স্বাভাবিকের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কম ছিল, তবে পাড়া মহল্লার মসজিদগুলোতে তুলনামূলক বেশি মুসল্লির সমাগম হয়। করোনার সতর্কতায় ঈদের আগে রাজধানীর নিউ মার্কেট, আনারকলি ও মৌচাক মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন। বন্ধ থাকবে চট্টগ্রামের 11টি মার্কেট ও সিলেটের সব শপিং সেন্টার। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। আগামী 10 মে থেকে মার্কেট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর রাজধানীর নিউ মার্কেটে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রস্তুতি দেখা যায় মার্কেট খোলার। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি এবং ঢাকা নিউ মার্কেটের সাধারণ ব্যবসায়ীগণ বর্তমান পরিস্থিতিটা পর্যালোচনা করেছে। তার মধ্যে আপনার করোনা পরিস্থিতিটা যে ডে বাই ডে বাড়তেছে আর দোকান খোলার ব্যাপারে যে বিধিনিষেধটা দেওয়া হয়েছে, সেই সব বিবেচনা করে এটা আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এটা অনুকূল না। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ঈদ উল ফিতর পর্যন্ত পরিস্থিতি যদি ভালো না হওয়া পর্যন্ত আমরা মার্কেটটা বন্ধ রাখবো। রাজধানী সহ দেশের শপিং মল ও মার্কেট বন্ধ রাখার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তারা বলছে, মার্কেট খুলে দেওয়ার আবেদনের সময় করোনা সংক্রমণ ছিল কম, বর্তমানে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেওয়া এই সিদ্ধান্ত সময়োপযোগী। আমরা যখন অ্যাপ্লিকেশন করতাম স্বাস্থ্য ঝুঁকি কম ছিল, তখন মৃত্যুর হারও কম ছিল, আমাদের সংক্রমণের হারও কম ছিল। আর এখন ব্যাপক হারে বাড়তে শুরু করছে। আর আমরাও চাই না
এই অবস্থায় মানে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মার্কেট খোলার তেমন কোনো সুযোগ নাই। আনুষ্ঠানিকভাবে 10 তারিখে আমরা আমাদের পুরো সিদ্ধান্তটা জানাইতে পারবো। এদিকে চট্টগ্রামের 11টি মার্কেট এবং সিলেট নগরীর সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের সাহায্য করা না গেলে ঈদের আগে স্বল্প পরিসরে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন। শুক্রবার দুপুরে গাবতলীতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার অর্থ জেলা প্রশাসকের কাছে আবেদন করে এখনও শ্রমিকরা পাননি বলেও জানানো হয়। যারা পরিবহন শ্রমিক আছেন তাদেরকে সর্বাত্মক না চালিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে পারলে ভালো। আর যদি তারা সরকার যদি সর্বাত্মকভাবে সহযোগিতা করতে না পারে, শ্রমিকরা যদি অনার অর্ডার থাকে, তাহলে ঈদের আগে কিছু কিছু অঞ্চলে পরিবহন চালু করার জন্য, শীতলতা করার জন্য আমি মাননীয় সরকার প্রধানের কাছে আহ্বান জানাচ্ছি। কোভিড-19 সংক্রমিত হয়েছেন একাধিক ব্যক্তি। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেনও বেশ কয়েকজন। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তির প্রাতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিতে আছে কর্তৃপক্ষের বিপক্ষে অবহেলার অভিযোগ। তবুও নেই সতর্কতা কিংবা নিয়ম মানার কোনো বালাই। এমন চিত্র রাজধানীর মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের। হাবিবুল্লাহ বাহার উজ্জ্বলের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। কোভিড-19 শনাক্ত হয়েছেন কমপক্ষে 2 ব্যক্তি, সন্দেহভাজন আরও কয়েকজন। ক্যাম্পের প্রবেশমুখে লকডাউন নির্দেশনা থাকলেও পরিস্থিতি আমলই নিচ্ছেন না কেউ। একটা 6 ফিট বাই 10 ফিট বাড়িতে মানুষ একটা ঘরে কতক্ষণ থাকবে? বেশি হলে 2 ঘন্টা 4 ঘন্টা একটু তো চা খাওয়ার জন্য বের হবেই। আমার যতটুকু জানা এমন কিছু নাই আল্লাহর রহমতে। আর এখন তো মনে করেন সিজন, জ্বরের, খাসি, ঠান্ডা এগুলা তো সব হইতেই থাকে, এটা তো কোনো ব্যাপার না। ক্যাম্পের বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে শ্বাসকষ্ট সহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে 15 জন। তবু নেই সচেতনতার ছিটে ফোটাও। এছাড়া ত্রাণ সহায়তা কিংবা কোভিড-19 শনাক্ত ব্যক্তির হাসপাতালে চিকিৎসা নিশ্চিতে গড়িমসির অভিযোগও ক্যাম্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের। বাস লাগিয়ে দিয়েছি, লোকজন লিখে দিয়েছে, তারপরও কিন্তু চিত্রটা দেখেন যে সবাই যাচ্ছে, লোকজন মানছে না। প্রত্যেক দিন 2-1 জন, বেশিরভাগ রোগী কিন্তু এটাই, যাদের শ্বাসকষ্ট, এই রোগীরাই কিন্তু বেশি মারা যাচ্ছে। লোকজন আবেদন করতেছে যে ওদেরকে হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু আমরা চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। যদিও স্বাস্থ্যসেবা বিভাগ বলছে সন্দেহভাজন কারো বিষয়ে জানানো হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যাদের আইসোলেশনে থাকা প্রয়োজন অথচ বাসায় সেই পরিবেশটা নাই, তারা যথাযথ জায়গায় যোগাযোগ করবেন, ডিজি হেলথে যোগাযোগ করবেন। আমাদেরকে জানালে আমরাও ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অনুরোধ করব। রাজধানীর ঘিঞ্জি এই এলাকায় কমপক্ষে 30,000 মানুষের বাস। আইডিসিআর সতর্ক করে বলছে, ঘরে থাকার নির্দেশনা অমান্য করার প্রবণতা ঘনবসতিপূর্ণ এই এলাকায় ডেকে আনতে পারে বিপর্যয়। বাসায় থাকার কথাটা শুনে সেটা হলে হয়তো সংক্রমণ সহনীয় পর্যায়ে থাকবে, না হলে কিন্তু ওইখানকার লাইফস্টাইলের যে এত ঘনবসতি, ওখানে ওটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হইতে পারে যে কোনো সময়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কথা বলা হলেও সম্পূর্ণ বিপরীত চিত্র রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক ঘনবসতিপূর্ণ এই এলাকার জন্য নিতে হবে বিশেষ নজরদারি, সাজাতে হবে আলাদা কর্মপরিকল্পনা, আর বাড়াতে হবে জনসচেতনতা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 বছরের শিশু হাসান সানজাক। প্রায় 1 মাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা শেষে বাবা, মা ও দাদাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন শিশু হাসান। করোনা জয়ী এই মানুষরা বলছেন, আক্রান্ত হলেই সব শেষ নয়, সঠিক চিকিৎসা আর স্বাস্থ্যবিধি মানলে করোনা জয় করতে পারবে যে কেউ। মার্জিয়া মেমুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। এ অভিবাদন করোনাজয়ী ছোট্ট শিশু হাসান ও তার পরিবারের বাকি 3 সদস্যের জন্য। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারটির সদস্যদের সুস্থ হওয়ার আনন্দেই এমন আয়োজন হাসপাতাল কর্তৃপক্ষের। গত 14 মার্চ নারায়ণগঞ্জের হাজীগঞ্জের বাসিন্দা কামরুজ্জামান করোনায় পজিটিভ হন। একে একে তার স্ত্রী, 4 বছর বয়সী সন্তান ও বৃদ্ধ বাবার শরীরেও ধরা পড়ে ভাইরাস। কিন্তু ভীত না হয়ে দৃঢ় মনোবলে ভর্তি হন হাসপাতালে। দীর্ঘ 1 মাসের চিকিৎসা শেষে শুক্রবার সুস্থ শরীরে বাড়ি ফেরার আনন্দ দেখা দেয় তাদের চোখে মুখে। আমি নতুন জীবন ফিরে পাইলাম, যে আমরা প্রথম তো মনে করছিলাম করোনা হয়েছে যে আর বাঁচবো না। অনেক ভালো সেবা পাইছি ম্যাডামদের থেকে।
এমন সাফল্যে গর্বিত হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্স সহ সবাই। রোগীর একদম বেডের পাশে গিয়ে কিন্তু আমরা সার্ভিসটা দিচ্ছি আমাদের সমস্ত জীবনের মায়া ত্যাগ করে। রোগীর সাথে কিন্তু লোক থাকে না, তো ওর একটা মেন্টাল সাপোর্ট দরকার হয়। তো আমরা এখানে আমাদের ডাক্তাররা যাই রিসিভ করে 3 বার ফলো আপ দেওয়া হয়। শুধু হাসানের পরিবার নয়, এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 10 করোনা রোগী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও প্রাণহানি যখন সবাইকে উদ্বিগ্ন করছে, তখন কিছু মানুষ এই প্রাণঘাতী ভাইরাসকে জয় করে নিজ ঘরে ফিরে যাচ্ছেন। তারা প্রমাণ করেছেন সঠিক চিকিৎসা আর স্বাস্থ্যবোধই পারে মরণঘাতী এই ভাইরাসকে জয় করতে। নারায়ণগঞ্জ থেকে মার্জিয়া মুমু, সময় সংবাদ। ইতালি সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণার পরই করোনা মহামারী উপেক্ষা করেই জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শত শত অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ইতালিতে। এর মধ্যে রয়েছেন 127 বাংলাদেশি। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গোটা বিশ্ব যখন প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে শত শত অবৈধ শরণার্থী। এদের মধ্যে রয়েছেন শতাধিক বাংলাদেশীও। ইতালি সরকার দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আলোচনা শুরু করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। লিবিয়া এবং টিউনিশিয়া থেকে আসার পথে মাঝ সমুদ্র থেকে তাদের উদ্ধার করে 2টি এনজিও জাহাজ। এ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি সহ বিভিন্ন মহল। এদিকে কোভিড-19 কারণে মৌসুমী ভিসা এসে আটকে পড়া 2 লাখ অবৈধ শ্রমিককে বৈধতা দেবার যে কথা চলছিল, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত তাদের বৈধতা দেওয়া উচিত, অন্যদের অবশ্যই বৈধতা দেওয়া ঠিক হবে না, কারণ এতে করে ইতালিতে অবৈধ শরণার্থীর প্রবেশ আরও বাড়বে। ইতালিতে দীর্ঘদিন যাবৎ বহু প্রবাসী বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। করোনা ভাইরাসের সুযোগে তারা বৈধতা পেলে স্বপ্নের ইতালিতে আসা সার্থক হবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। করোনা মহামারী মানবজাতির জন্য অভিশাপ হলেও প্রকৃতির জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে। লকডাউনের প্রভাবে চট্টগ্রামে সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকায় কর্ণফুলীর দূষণ অনেকটাই কমে এসেছে। যান চলাচল বন্ধ, রাস্তা খোঁড়াখুড়ি সহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় বায়ু দূষণও অনেকটাই সহনীয় পর্যায়ে। দখল আর দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদীতে প্রতিদিন চট্টগ্রাম নগরীর 5000 টন বর্জ্য ফেলা হয়। নদীকে কেন্দ্র করে যে শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলোর বিষাক্ত বর্জ্য এসে পড়ে নদীতে। সেই সাথে জাহাজের ফার্নেস ও পোড়া কালো তেলে প্রতিদিনই দূষণ বাড়ে এই নদীর। তবে করোনা মহামারীর কারণে 1.5 মাস ধরে সব কলকারখানা বন্ধ থাকায় কর্ণফুলী দূষণ অনেকটাই কমে এসেছে। বিষাক্ত তৈলাক্ত পদার্থের কারণে এই নদী থেকে মাছ চিরতরে হারিয়ে যাচ্ছিল, সেটা এখন অনেক ফিরে এসেছে। অন্যদিকে করোনার কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে প্রকৃতিতে, সেই সাথে বাতাসে বিষাক্ত ধূলিকণার পরিমাণ কমেছে। ভাসমান কণাগুলো হাঁফানি থেকে শুরু করে আমাদের ফুসফুসের হৃদযন্ত্রের অনেকগুলো ক্ষতি করার জন্য, কারণ আমরা এটা শ্বাস নেওয়ার সময় এটা বুঝতে পারি না, সেটার পরিমাণ বাতাসে কমে গিয়েছে। এই মহামারী থেকে শিক্ষা নিয়ে করোনা পরবর্তী পৃথিবীকে নতুনভাবে সাজানোর প্রতি গুরুত্ব আরোপ করলেন এই পরিবেশবিদ। করোনা পরবর্তী পৃথিবীকে যদি আমরা নতুনভাবে না সাজাই, নতুন পরিকল্পনা না করি, তাহলে কিন্তু আমি মনে করি হয়তো মানব সভ্যতাও কিন্তু পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে পারে। দূষণের কারণে গত 20 থেকে 25 বছরে কর্ণফুলী নদী থেকে 35 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করেন নদী গবেষকরা। হয়তো করোনা মহামারী একসময় থেমে যাবে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে পরিবেশের মাত্রাতিরিক্ত দূষণ কমাতে হলে সবাইকে সচেতন হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের জন্য 1 টাকায় মাসিক 30 গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ অফার সহ 100 কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে গ্রামীণফোন। শুক্রবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। ইতিমধ্যে সর্বমোট 100 কোটি টাকার সহায়তা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। চিকিৎসকদের জন্য প্রতি মাসে 30 গিগাবাইট 1 টাকা মূল্যে আগামী 6 মাসের জন্য। দ্বিতীয়টি হচ্ছে 10 কোটি মিনিটস ডিস্ট্রিবিউশন 1 কোটি সাবস্ক্রাইবারের কাছে। সকল গ্রামীণফোন সাবস্ক্রাইবারদের জন্য সর্বনিম্ন রেটে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কথা বলার সুযোগ দিচ্ছি। গ্রামীণফোনের সকল ইন্টারনেট ইউজার সাপ্তাহিক
প্যাকগুলোতে 100% বোনাস ভলিউম পাবেন মাইজিপি অ্যাপ থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 709 জন। জ্বর না থাকা অথবা পরীক্ষায় 2 বার নেগেটিভ আসার পরই মিলবে হাসপাতালের ছাড়পত্র। নিষেধাজ্ঞা তোলার পর সামাজিক দূরত্ব মেনে মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়। করোনার ভয়াবহতা থেকে দেশবাসীর জন্য মুক্তি কামনা। ঈদের আগে খুলছে না রাজধানীর মৌচাক নিউ মার্কেট, বন্ধ থাকবে চট্টগ্রামের 11টি ও সিলেটের সব বিপণী বিতান। স্বল্প পরিসরে গণপরিবহন চালুর দাবি মোটর শ্রমিক ফেডারেশনের। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে বেসরকারি হাসপাতালেও, স্বস্তি দায়িত্বরতদের। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও 18 সদস্য। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।